ট্রাফিক সংকট নিরসনের কার্যকর উপায় খুঁজতে সংশ্লিষ্টদের নির্দেশ প্রধান উপদেষ্টার। স্থানীয় দক্ষতায় সিগন্যালিং চালুর বিষয় খতিয়ে দেখার পরামর্শ। সমাজের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে পড়েছে দুর্নীতি, বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আওয়ামী লীগ আমলে বঞ্চিত কর্মকর্তাদের সুবিধা দিতে কমিটি। সব সংস্কার অন্তর্বর্তী সরকার করলে সংসদের কাজ কি, প্রশ্ন ফখরুলের। দ্রুত নির্বাচনের দাবি, কল্যাণমুখে রাষ্ট্র চাই জামায়াত। এবং শাহজালাল বিমানবন্দরে যাত্রী সেবার মানোন্নয়ন, দ্রুততম সময়ে মিলছে লাগেজ, মানসম্মত সেবা নিশ্চিতের অঙ্গীকার কর্তৃপক্ষের। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি আমি আরিফুল ইসলাম। এবার পুরো খবর। ঢাকার ট্রাফিক সমস্যা নিরসনে দ্রুত ও কার্যকর সমাধান খুঁজতে পুলিশ ও বিশেষজ্ঞদের নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ঢাকা মেট্রোপলিটন পুলিশের শীর্ষ কর্মকর্তা এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের 2 সিটি ট্রাফিক সিস্টেম বিশেষজ্ঞের সঙ্গে বৈঠকে এমন নির্দেশনা দেন তিনি। স্থানীয় দক্ষতা ব্যবহার করে বুয়েটের শিক্ষার্থীরা সিগন্যালিং সিস্টেম ঠিক করতে পারে কিনা সে বিষয়টিও খতিয়ে দেখতে বলেন প্রধান উপদেষ্টা। সমাজের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি ঢুকে পড়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার আগারগাঁওয়ে কোস্টগার্ড সদর দপ্তরে বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা ও নাবিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি বলেন, এমন কোনো খাত নেই যেখানে দুর্নীতি নেই। নৌপথে চোরাচালান প্রতিরোধে কোস্টগার্ডকে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, নিজস্ব চাহিদা বিবেচনায় সরকার এবছর ভারতে ইলিশ রপ্তানি বন্ধ রেখেছে। সমুদ্র ও নৌপথে ইলিশ ও সারের চোরাচালান বন্ধে কাজ করতে বাহিনীর সদস্যদের নির্দেশও দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বিগত সরকারের আমলে চাকরিকালীন পদোন্নতি বঞ্চিত অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের সুযোগ দিতে 5 সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রধান সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খান। সোমবার সচিবালয়ে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেসুর রহমান। বলেন, যারা চাকরি থেকে বিদায় নিয়েছেন শুধু তাদের জন্যই কাজ করবে এই কমিটি। এজন্য 3 মাস সময় দেওয়া হয়েছে বলেও জানান তিনি। চাকরি করে বিদায় নিয়েছেন শুধুমাত্র তাদের জন্য, যারা চাকরিতে আছেন তাদের জন্য এটা কোনো বিষয় না। এরা নানানভাবে বঞ্চিত হয়েছেন। প্রথম হলো সামাজিকভাবে হয়েছেন, পারিবারিকভাবে হয়েছেন, আর্থিকভাবে হয়েছেন, অনেকে অসুস্থ হয়ে গেছেন। নানানভাবে আমরা এটাকে এই সরকারের সদস্য সরকার, আমরা যেটাকে ইন্টারিম সরকার বলি, ওনারা বিবেচনার জন্য এই দিয়েছেন এবং ভেরি সুন ইট উইল বি ডান। দ্রুত সময়ে রাষ্ট্রের সংস্কার কাজ শেষ করে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে নিরপেক্ষ লোক দিয়ে নির্বাচন কমিশন ও প্রশাসনকে ঢেলে সাজানোর পরামর্শও দেন তিনি। এদিকে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল পরিদর্শনে আন্দোলনে আহতদের ক্ষতিপূরণ দেয়া সহ পুনর্বাসনের দাবি জানান মির্জা ফখরুল। আরও জানাচ্ছেন হুমায়ুন কবির। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আলোচনা সভার আয়োজন করে জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি। এতে জেএসডি সভাপতি আসম আব্দুর রব বলেন, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় জাতীয় ঐক্যের কোনো বিকল্প নেই। সংবিধান সংস্কার এবং শাসন পদ্ধতি, রাষ্ট্র ব্যবস্থা মেরামত করতে হবে। এটা করা ছাড়া কোনো উপায় নেই। এবং স্বাধীনতা সার্বভৌমত্ব যদি রক্ষা করতে হয়, জাতিকে ঐক্যবদ্ধ থাকতে হবে। অনুষ্ঠানে প্রধান আলোচক বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার অভিযোগ, রাজনীতি ও অর্থনৈতিক ক্ষতি করে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করেছে আওয়ামী লীগ। নির্বাচন কমিশনের যে পরিবর্তন সংস্কার দরকার সেটা করতে হবে, প্রশাসনিক কাঠামোর যে পরিবর্তন সংস্কার করা দরকার সেটা করতে হবে, একই সঙ্গে জুডিশিয়ারিতে যেটা করা দরকার সেই করে অবিলম্বে নির্বাচন ব্যবস্থা। এদিকে আন্দোলনের সময় আহতদের দেখতে জাতীয় অর্থোপেডিক হাসপাতালে যান বিএনপি মহাসচিব। উপস্থিত ছিলেন দলটির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেডএম জাহিদ হোসেন ও ডাক্তার রফিকুল ইসলাম। পরে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন মির্জা ফখরুল। নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ এবং আহতদের পুনর্বাসন দাবি করেন তিনি। অন্তর্বর্তীকালীন সরকারের কাছেও আমরা আবেদন জানিয়েছি, আহ্বান জানিয়েছি যে প্রত্যেকটি পরিবারকে যারা শহীদ হয়েছে, আহত হয়েছে, তাদেরকে পুনর্বাসন করার জন্য, তাদের ক্ষতিপূরণ করার জন্য এবং যারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত
গণহত্যার সঙ্গে জড়িত তাদেরকে আইনের আওতায় নিয়ে এসে দৃষ্টান্তমূলক সাজা প্রদান করে। দ্রুত সংস্কার কাজ শেষ করে জনগণের সরকার গঠন করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বানও জানান বিএনপি মহাসচিব। নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে যেন জনগণের প্রতিনিধিদের পার্লামেন্ট গঠিত হয়। এদিকে বগুড়া সদর উপজেলায় আন্দোলনে ৩ শহীদ পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, শেখ হাসিনার দোসররা যেন আবার মাথাছাড়া দিতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে। আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আপনাদের মাত্র একটাই বক্তব্য, শুধু ফ্যাসিবাদের দোসররা যাতে মাথাচাড়া দিতে না পারে। আমরা যে গণতন্ত্রের জন্য লড়াই করছি সেখানে গণমাধ্যমের স্বাধীনতা উন্মুক্ত থাকবে। শেখ হাসিনা হিটলারের চেয়েও জঘন্য বলে মন্তব্য করেন রিজভী। তাহলে হিটলারের মতোই তো তিনি কনসেন্ট্রেশন ক্যাম্প, গ্যাস চেম্বার করেছেন। হুমায়ুন কবির, মোহনা সংবাদ। দুর্নীতিমুক্ত ও সবার জন্য কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠাই জামায়াতে ইসলামের প্রধান লক্ষ্য বলে জানিয়েছেন দলটির নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। সোমবার ন্যাশনাল ডক্টরস ফোরাম এনডিএফ আয়োজিত এক সমাবেশে একথা বলেন তিনি। বৈষম্যহীন অধিকার আদায়ের ক্ষেত্রে চিকিৎসকদের ভূমিকা রাখার আহ্বান জানান বক্তারা। শামীমুজ্জামান চৌধুরীর রিপোর্ট। আগামী দিনের সুন্দর তরুণ নির্ভর বিএসএমএমইউতে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব কনভেনশন সেন্টারে চিকিৎসক সমাবেশের আয়োজন করে ন্যাশনাল ডক্টরস ফোরাম এনডিএফ। হাসপাতালগুলোতে গেল 15 বছরে নানা শোষণ ও বঞ্চনার চিত্র তুলে ধরেন চিকিৎসক নেতারা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে হলেও এই আন্দোলনে যুক্ত হয়েছিলেন গোটা জাতি। দেশের সকল শ্রেণী পেশার বৈষম্যের শিকার মানুষ, যেখানে রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, কৃষক, শ্রমিক, মেহনতি জনতা সবাই এই আন্দোলনে শরীক হয়েছিলেন। গোটা জাতিকে ঐক্যবদ্ধ করার পাশাপাশি দুর্নীতিমুক্ত সমাজ ব্যবস্থা গড়ে তোলার প্রত্যয় জানান জামাতে ইসলামের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ তাহের। জামাত ইসলামী একটা ব্র্যান্ড হয়েছে আলহামদুলিল্লাহ, যদিও আমরা পুরো অর্জন করি নাই, আমরা তো জানি আমাদের দুর্বলতা কি আছে, তবু তো মানুষ আমাদেরকে সব বলছে এজ এ হোল, এজ এ পার্টি, বলে না আপনাদের কাছে একটা ব্র্যান্ড চাই আল্লাহর ওয়াস্তে। জামাতে ইসলাম সম্পর্কে মানুষের মধ্যে ভ্রান্ত ধারণা আছে, এক্ষেত্রে জনমত তৈরিতে দলের কর্মীদের কাজ করার আহ্বান জানান দলটির নায়েবে আমির। মানুষ যখনই জানবে জামাত ইসলামী করে ডাক্তার, তার মানুষ পটে একটা ইমেজ প্রতিফলিত হবে যে তারা ইথিক্যাল প্র্যাকটিস করে। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা। শেখ হাসিনার চট করে দেশে ফিরে আসার ইচ্ছাকে অলীক স্বপ্ন বলে মন্তব্য করেছেন সাধারণ মানুষ। ফিরে এলেও তাকে বিচারের কাঠগড়ায় দাঁড়াতেই হবে বলেও মনে করেন তারা। অন্যদিকে বিশিষ্টজনরা বলছেন, মানুষের সহানুভূতি পেতে শেখ হাসিনা ইচ্ছে করেই নিজের ফোন কল ফাঁস করছেন। আরও জানাচ্ছেন উষা ফেরদৌস। শেখ হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনা নাই, শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনা পালায় না। কোটা আন্দোলন ঘিরে গত 24শে জুলাই সংবাদ সম্মেলনে এমন বক্তব্য দেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর আন্দোলনের জলগড়ায় বহুদূর। ওই বক্তব্যের ঠিক 10 দিন পর ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে গত 5ই আগস্ট দেশ ছেড়ে পালিয়ে প্রাণ বাঁচান তিনি। ভারতে পলাতক শেখ হাসিনা তারপর থেকেই বিভিন্ন জনের সঙ্গে মুঠোফোনে কথা বলছেন, যা ঝড়ের গতিতে ছড়িয়ে পড়ছে বিভিন্ন যোগাযোগ মাধ্যমে। তেমনি একটি আলাপচারিতায় শেখ হাসিনা বলেন তিনি কাছাকাছি আছেন, সুযোগ পেলেই ছট করে ঢুকে পড়বেন বাংলাদেশে। আমি কিন্তু আমাদের দেশের খুব কাছাকাছি আছি, আমি ছট করে ঢুকে পড়তে পারি। ফোন কলটি ফাঁস হবার পরই দেশ জুড়ে শুরু হয় আলোচনার সমালোচনা। তার এমন ইচ্ছে কিভাবে পূরণ হবে তাই ভেবে পাচ্ছেন না সাধারণ মানুষ। আশা করা যায় না সে আসতে পারবে, এই আশা করা যায় না, কারণ সে আসলেও আর বাংলাদেশে তো তার মেলা অভিযোগ। হয়তো বহু লোক মারি ফেলেছে, হয়তো বহু লোক আনা ঘরে বন্দি করে দিয়েছিল, এটা ওটা এখন আইব কেমন করে। কোটি টাকা দুর্নীতি করে গেছে, ঋণ করে গেছে, কারণে সমস্যা করতেছে কয়দিন ধরে। এই জন্যই শেখ হাসিনা আর বাংলাদেশ আর আসতে পারবি না আর কি। সে আমি যখন অন্যায় করি তো আমার তো সাজা হবে। তবে বিশিষ্টজনরা মনে করছেন ফোন কল ফাঁস একটি রাজনৈতিক স্ট্যান্ডবাজি। শেখ হাসিনার এই ফোন কলটা দেশে বিদ্যমান স্টিল তার পক্ষে যারা রয়েছে
তাদেরকে উজ্জীবিত করার একটা প্রচেষ্টা, কিন্তু এই প্রচেষ্টা কাজ হবে না। যেভাবে চিন্তা করছেন চট করে চলে আসবেন, ওনার অতিকথন এবং মানুষকে তাচ্ছিল্য করে কথা বলা, এবং ডক্টর ইউনূসকেও তিনি বলেছিলেন টুপ করে পানিতে তিনি ফেলে দিবেন, ডুবিয়ে মারবেন, এই ধরনের কথা বলেন। সুতরাং আমরা মনে করি যে ওনার এই কথাগুলো আসলে গুরুত্বহীন। নেতা কর্মীদের উজ্জীবিত করতে শেখ হাসিনার এমন হীন কৌশল কাজে আসবে না বলে মনে করছেন তারা। তার যে কর্মী বাহিনী আছে তাদেরকে এক ধরনের উজ্জীবিত করার জন্য, কিন্তু তারা আসলে ভুলে যান যে কর্মী বাহিনীকে ফেলে উনি লিটারালি পালিয়ে গেছেন, যাদের কথা উনি ভাবেন নাই। এবং এই দেশে আসলে আমি মনে করি না যে শেখ হাসিনা বলল আর বর্ডারের পাশ থেকে উনি টুক করে ঢুকে পড়তে পারবেন, এটা এত সহজ নয়। কারণ যে আন্দোলনের মধ্যে দিয়ে আমরা গেছি, আমাদের সবারই আসলে এক ধরনের পরিবর্তন এসেছে। এ দেশেই তার বিচার হবে এবং একটি শক্ত অবস্থানে আছে। প্রতিটি মানুষ আসলে চায় তার বিচার হোক। সাবেক প্রধানমন্ত্রীকে দাম্ভিক বলেও আখ্যা দেন এই শিক্ষক। এটা তার ইচ্ছাকৃতভাবে এই ধরনের মকারি দীর্ঘদিন ধরে সে করেছে। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। পাল্টে গেছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের চিত্র। যাত্রী সেবার মানে এসেছে ব্যাপক পরিবর্তন। যেখানে লাগেজ পেতে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হতো, সেখানে দ্রুততম সময়ের মধ্যে মিলছে সব সেবা। যাত্রীদের মানসম্মত সেবা নিশ্চিতে বিমানবন্দর কর্তৃপক্ষ অঙ্গীকারবদ্ধ বলে জামান গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম জানান। আরও জানাচ্ছেন তানজিদ ভুঁইয়া। It's okay, it is satisfied, it is safe now. I believe it is safe right now. এভাবেই ভিনদেশি এক যাত্রী জানান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যাত্রী সেবার মান উন্নয়নের কথা। এতে শুধু দেশেই নয়, বহির্বিশ্বে বেড়েছে বাংলাদেশের ভাবমূর্তি। প্রতিদিন আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ উড়োজাহাজের প্রায় 40,000 যাত্রী বিমানবন্দরের দুটি টার্মিনাল ব্যবহার করেন। এই হিসেবে গত বছর প্রায় 1.5 কোটি যাত্রীকে সেবা দেওয়া হয়েছে। তৃতীয় টার্মিনাল চালু হলে সেবার মান বাড়তে পারে কয়েক গুণ বলে জানিয়েছে বেবিচক। বিমানবন্দরে সব পরিবর্তন দেখে খুশি যাত্রীরা। যেমন কম সময়ে ইমিগ্রেশন শেষ করে লাগেজ পাওয়া, ফ্রি ইন্টারনেট ও ফোনে স্বজনদের সঙ্গে কথা বলা যাত্রীদের সন্তুষ্টির কারণ। এয়ারপোর্টের আগের থেকে খুব খুশি হয়েছি, ভালো। হ্যাঁ, লাগেজের বিষয়টা একটু ক্লিয়ার হয়েছে আর কি। আগে একটু বেশি সময় লাগতে, এখন একটু কম সময় লাগতেছে। অন্যদিকে বিমানবন্দরের সব কর্মকর্তাদের আন্তরিকতায়ও মুগ্ধ যাত্রীরা। এতে করে নতুন বাংলাদেশের সূচনা হচ্ছে বলেও জানান যাত্রীরা। সার্ভিস অনেক বেটার হয়েছে এবং মানুষজন অনেক কোঅপারেটিভ হয়েছে এবং আমাদের মাত্র 10 মিনিটসের মধ্যে আমরা লাগেজ পেয়ে গেছি। ভিতরে সার্ভিসগুলো খুবই ভালো ছিল। আমার ব্যাগের সবকিছু সুন্দরভাবে বুঝে নিলাম, সময় মতো পেয়েছি। যাত্রীরা যাতে স্বাচ্ছন্দ্যে তাদের লাগেজ পেতে পারেন সে বিষয়টি নিশ্চিতে সর্বোচ্চ চেষ্টা রয়েছে বলে জানান নির্বাহী পরিচালক। আমরা চেষ্টা করছি আমাদের সম্মানিত যাত্রীরা যখন ডিপার্চার বা অ্যারাইভাল করেন তাদের যাত্রাটা যেন সুন্দরভাবে কমফোর্টেবলি হতে পারে, সেজন্য আমরা সবাই সচেষ্ট। বিশেষ করে অ্যারাইভালের পরে সম্মানিত যাত্রীরা অনেক লম্বা একটা জার্নি করে যখন আসেন তখন তারা যেন তাদের লাগেজগুলো সুন্দরভাবে পেয়ে যান, সেজন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। তিনি আরও জানান বিমানবন্দরের সেবার মান উন্নয়নে সব ক্ষেত্রে জবাবদিহি নিশ্চিত করা হবে। জবাবদিহিতা বা অ্যাকাউন্টেবিলিটি, যেটা আমাদের এখানে 24 থেকে 25টি সরকারি অর্গানাইজেশন আছে, 39টি এয়ারলাইন্স আছে, সিভিল এভিয়েশনের তত্ত্বাবধানে সবগুলো স্টেক হোল্ডার সুন্দরভাবে কাজ করছে এবং আমরা বিমানবন্দরে সবাই মিলে এই কাজগুলো সমন্বিতভাবে করছি। তানজিদ ভুঁইয়া, মোহনা সংবাদ, ঢাকা। পোশাক শিল্প নিয়ে দেশি বিদেশি চক্রান্তের অভিযোগ করেছেন কর্মরত শ্রমিকরা। যে কোনো মূল্যে সব ষড়যন্ত্র প্রতিহত করে খাতটি রক্ষারও দাবি জানান তারা। এদিকে বন্ধ কারখানা চালুর চেষ্টা অব্যাহত আছে বলে জানিয়েছেন শিল্পাঞ্চল 1-এর পুলিশ সুপার সারোয়ার আলম। গাজীপুর থেকে ফিরে আরও জানাচ্ছেন রেজা খান। ছুটির দিনেও পুরোদমে উৎপাদন চলছে তৈরি পোশাক শিল্প কারখানায়। সাভার, আশুলিয়া, গাজীপুর শিল্পাঞ্চলে 1863টির মধ্যে সোমবার চালু 1400টি, বাকিগুলো ঈদে মিলাদুন্নবীর ছুটিতে বন্ধ। গেল কয়েকদিনের পরিস্থিতির কথা উল্লেখ করে শ্রমিকরা বলেন, পোশাক শিল্প নিয়ে নানামুখী ষড়যন্ত্র চলছে, সবাই মিলে প্রতিহত করতে হবে। ষড়যন্ত্র তো চলতেই আছে, বাংলাদেশে তো এমনি করে চলতেছে, বুঝলেন না। দেশ বিদেশি ষড়যন্ত্র তো বাংলাদেশে অনেক আগে থেকেই ষড়যন্ত্র করার পরিকল্পনাই করতেছে। দেশে গুণা শিল্প প্রতিষ্ঠান চলে গেলে কত হাজার হাজার মানুষ
কর্মবিহীন হবে। কর্মপরিবেশ নিশ্চিত ও কারখানা বন্ধ না করার দাবিও জানান তারা। দেশে সুস্থ অবস্থায় আমরা কাজ করার পরিবেশ চাই। আমাদের যা দাবি ছিল আমাদের মালিক তা মাইনে নিচ্ছে, এখন আমরা কাজ করতেছি। সবাই মীমাংসা করলে জিনিসটা ভালো হয় আর কি। আর কারখানাগুলোর নিরাপত্তা নিশ্চিতের তাগিদ দেন সংশ্লিষ্টরা। আইন শৃঙ্খলা বাহিনীর যে সাপোর্টটা এটা আমরা চাচ্ছি এখন, কারণ এটা ছাড়া আমাদের ফ্যাক্টরি থেকে ধরে আমাদের ওয়ার্কার যারা আছে তাদের কারোরই কোনো নিরাপত্তা নাই। সরকারি ঘোষণার পরেও যেসব কারখানা চালু হয়নি সেগুলো দ্রুত চালু করার উদ্যোগ অব্যাহত আছে বলে জানান শিল্পাঞ্চল 1-এর পুলিশ সুপার। এগুলো আসলে সামগ্রিক না, একটা না, কিছু অঞ্চলে কিছু এবং কিছু ফ্যাক্টরি, এইগুলি আমরা তাদেরকে আহ্বান জানিয়েছি, তাদেরকে বারবার করে বলতেছি মালিক নিজে এসে তাদের সাথে বসে জিনিসগুলো ফয়সালা করার জন্য। পরিস্থিতি স্বাভাবিক করতে মালিক শ্রমিক সম্পর্ক উন্নয়নের তাগিদ দেন তিনি। পারস্পরিক মালিক শ্রমিকের যেই দূরত্বটা, এই দূরত্বটা যত বসবে তত কম। রেজা খান, মোহনা সংবাদ, ঢাকা। সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রাতে রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতাল থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির ওয়ারি বিভাগের উপকমিশনার মোহাম্মদ সালেহউদ্দিন। তিনি বলেন, রাজধানীর যাত্রাবাড়ি থানায় দায়ের করা একটি মামলার আসামি নুরুল ইসলাম। সোমবার রাতে তাকে শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতাল থেকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। এদিকে সাবেক মন্ত্রিপরিষদ সদস্য আসাদুজ্জামান নূর এবং মাহবুব আলীর জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। কারাবিধি অনুযায়ী তাদের চিকিৎসা দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোশাররফ হোসেনের আদালতে এ নিয়ে শুনানি হয়। এর আগে মিরপুর থানার একটি মামলায় সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূর এবং যাত্রাবাড়ি থানার মামলায় সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলীকে গ্রেফতার করে পুলিশ। 12 রবিউল আওয়াল বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম ও ওফাত দিবস। বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও মিলাদ, সিরাত সহ নানা আয়োজনে দিবসটি উদযাপন করেছেন রাসূল প্রেমীরা। আর রাজপথে ছিল শোভাযাত্রা। ওবায়দুল হক মারুফের রিপোর্ট। বিশ্ব মানবতার মুক্তির দূত আখিরি নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 রবিউল আউয়ালের এই দিনে জাহিলি অন্ধকার দূর করে পৃথিবীতে আসেন। একই দিনে তার মৃত্যুও হয়। দিনটির তাৎপর্য বিবেচনা করে নানা আয়োজনে দিনটি পালন করে মুসলিম বিশ্ব। আহলা দরবার, রাজারবাগ দরবার সহ দেশের বিভিন্ন সম্প্রদায় এই উপলক্ষে শোভাযাত্রা ও মিলাদের আয়োজন করে। জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে দিবসটি উপলক্ষে মাসব্যাপী ইসলামিক গ্রন্থমেলা, হামদ, নাত, সিরাত ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে। ঈদে মিলাদুন্নবী নিয়ে আয়োজিত গ্রন্থমেলায় আগতরা জানালেন তাদের ভাবনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মৃতিচারণ শুধুমাত্র একদিনের সাথে বিশিষ্ট করা এটা আমাদের জন্য উচিত না, বরং সব সময়ের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আদর্শ আছে এটা আমাদের মাঝে ধারণ করা। জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত মানে সারা 24 ঘন্টা জীবনই রাসূলের আদর্শ মতো আমাদেরকে চালানো উচিত। যেহেতু সাহাবা একরাম তাবেঈন এভাবে মৃত্যুবার্ষিকীটা পালন করেন নাই, কারণ ফেতনার জন্য এগুলো করেন নাই। সবসময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা, ওনার সুন্নাহ পালন করতে হবে, মৃত সুন্নাহগুলা জীবিত করতে হবে। কেউ সিরাতুন নবী বলেন, কেউ মিলাদুন নবী বলেন। আমি বিশ্বাস করি একজন মুসলমান হিসাবে যে সিরাত যার, মিলাদ তার, দুইটাই আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের আদর্শ। বিশেষ একটি দিনে নয়, বরং নিয়মিত মসজিদগুলোয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আলোচনা ও ব্যক্তি জীবনে বাস্তবায়নের কথাও বলেন তারা। বিশ্ব মানবতার মুক্তির দূত হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় কিংবা খোলাফায়ে রাশিদিনের যুগে কখনোই রাসূলের জন্মদিন নিয়ে কোনো রকম আয়োজন ছিল না। তারপরেও বিশ্বের বিভিন্ন দেশ সহ বাংলাদেশেও নানা আয়োজনে এই দিবসটি পালিত হয়। ধর্মপ্রাণ মুসলমানরা মনে করছেন রাসূলের আদর্শ বাস্তবায়নে তার জীবনের প্রত্যেকটা দিক অনুসরণ করার মাধ্যমে আল্লাহ সন্তুষ্টি অর্জন করাই হচ্ছে প্রত্যেকটি মুসলমানের দায়িত্ব। ওবায়দুল হক মারুফ, মোহনা সংবাদ, ঢাকা। এদিকে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বঙ্গভবন জামে মসজিদে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। সোমবার বাদ জোহর আয়োজিত মিলাদে অংশ নেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। উপস্থিত ছিলেন রাষ্ট্রপতির সচিব সহ বঙ্গভবনের সামরিক ও বেসামরিক কর্মকর্তা কর্মচারীরা। পরে দেশ ও জাতির কল্যাণ এবং মুসলিম উম্মাহর ঐক্য, শান্তি ও অগ্রগতি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। سبحان ربك رب العزة عما يصفون
দেশের কিছু এলাকায় আজও ভারী বৃষ্টি অব্যাহত থাকবে। প্রবণতা কমবে আজ থেকে। শরতের টানা বৃষ্টিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বন্যা কবলিত এলাকার কৃষি। তলিয়ে গেছে মাঠের ফসল, ভেসে গেছে পুকুরের মাছ। এমন পরিস্থিতিতে কৃষিতে জলবায়ু পরিবর্তনের ক্ষতি নির্ণয় করে ব্যবস্থা নেওয়ার দাবি গবেষকদের। উষা ফিরদৌসের প্রতিবেদন। ওয়ার্ল্ড ক্লাইমেট রিস্ক ইন্ডেক্সের সবশেষ তথ্য বলছে পৃথিবীর যেসব দেশ সবচেয়ে বেশি জলবায়ু ঝুঁকিতে আছে তার মধ্যে বাংলাদেশের অবস্থান শীর্ষ 10-এ। বন্যার ধকল কাটিয়ে উঠতে না উঠতে আবারও দেশ জুড়ে শরতের টানা বৃষ্টিতে বিপর্যস্ত কৃষি। বাংলাদেশে বর্তমানে গড় বৃষ্টিপাত 2300 মিলিমিটার, যা কিনা অঞ্চল ভেদে বিভিন্ন সময়ে 1200 থেকে 5000 মিলিমিটার পর্যন্ত হয়ে থাকে। অনেক ফসল নষ্ট হয়ে গেছে, শাকসবজি, ধান, সরষা, গম সবই ক্ষতি হয়েছে। মাছেরও ক্ষতি হয়েছে, বৃষ্টি এত সব মাছ মনে করেন পুকুর ডুবে বাইরে চলে গেছে। শাকসবজি সব ডুবে গেছে, পানির তলে সব তবে আবহাওয়া অফিস বলছে চলতি মাস জুড়েই স্বাভাবিক বৃষ্টি অব্যাহত থাকবে। সেপ্টেম্বর মাসে যে বৃষ্টিপাত হবে সেটা স্বাভাবিক বৃষ্টিপাত। এই 3 দিন ধরে বৃষ্টিপাতের তীব্রতা ছিল, দেশের পশ্চিমাঞ্চলে বৃষ্টিপাতের তীব্রতা বেশি, কিন্তু মাস শেষে যখন আমরা গড় বৃষ্টিপাত হিসাব করব সেটা হিসাব করে দেখা যেতে পারে যে স্বাভাবিক বা স্বাভাবিকের চেয়ে কম বা বেশি। বিশেষজ্ঞদের মতে ঝুঁকিগুলোর তীব্রতা বাড়ছে বলেই আবহাওয়ার ধরনে পরিবর্তন এসেছে। বর্ষার আগে এবং বর্ষার সময়ে যে ফসলগুলো পাই সেই ফসলগুলো এখন অনেক এটা আনপ্রেডিক্টেবল হয়ে গেছে, এবং আনপ্রেডিক্টেবল হওয়ার কারণ হচ্ছে যে সময় বৃষ্টি হওয়ার দরকার সেই সময় আর বৃষ্টি হয় না। ফলে কৃষকরা ওই সময়ে যে ফসলটা হওয়ার দরকার, ফলনের দরকার, সেইটা তারা করতে পারে না। এতে দেখা যায় যে একটা ক্রপিং সিজন যদি নষ্ট হয়ে যায় তাহলে আমাদের এই 18 কোটি মানুষের জন্য যে পরিমাণ খাবারের দরকার সেইটার ঘাটতি তৈরি হয়। দেশের উত্তর পূর্বাঞ্চল সবসময় আকস্মিক বন্যার ঝুঁকিতে থাকে, অথচ দেশের 18% ধান উৎপাদন হয় এই অঞ্চলে। ক্লাইমেট চেঞ্জের প্যাটার্নটা কি বাংলাদেশে? আমাদের নিজস্ব কোনো ডেটাবেজ নেই, আমরা এখনো পর্যন্ত আইপিসিসির ডেটাবেজগুলো আমরা ব্যবহার করি। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। বসিলা সিটি ডেভেলপার্সের পরিচালক মোহাম্মদ হেলাল গংদের বিরুদ্ধে জমি জালিয়াতির অভিযোগে মানববন্ধন করেছে ভুক্তভোগী পরিবার ও সামাজিক ছাত্র সেবা সংগঠনের ছাত্ররা। সোমবার মোহাম্মদপুর এলাকায় ভুক্তভোগী আকলিমা খাতুন ও এলাকার ছাত্র জনতা এই মানববন্ধনে অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে হেলাল আকলিমার মালিকানাধীন মোহাম্মদপুর কাটাসুরে 19% জমির ছাড়পত্র দিতে টালবাহানা করে আসছেন। তারা সীমানা দেওয়াল নির্মাণেও বাধা দিচ্ছেন। এছাড়া বিভিন্ন সময় সন্ত্রাসী বাহিনী দিয়ে নানা হুমকি ধমকিও দিচ্ছেন। এ অবস্থায় নিরাপত্তায় বসবাস সহ নিজের জমি ভোগ দখলে প্রশাসনের সহায়তা কামনা করেন। গভীর নিম্নচাপের প্রভাবে বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়ে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার 21টি মাছ ধরার ট্রলার ডুবে গেছে। এতে এখনও নিখোঁজ রয়েছেন 3 জেলে। হাতিয়ার মৎস্য ব্যবসায়ীরা জানান, হাতিয়া উপজেলার নিঝুম দ্বীপ, আমতলী ঘাট, মোক্তারিয়া স্লুইস, বুড়িরদোনা, সূর্যমুখী ঘাটের মোট 21টি ট্রলার ডুবে গেছে। বৈরী আবহাওয়ার কারণে একটি ট্রলারও উদ্ধার করা যায়নি। জেলেরা ঘন্টার পর ঘন্টা ড্রাম ধরে ভেসেছিলেন সাগরে। বর্তমানে জাহাজমারা ইউনিয়নের আমতলী ঘাটের 2 জেলে ও নিঝুম দ্বীপ ইউনিয়নের 1 জন নিখোঁজ আছেন। সুনামগঞ্জে আওয়ামী লীগ নেতা ও জেলা পরিষদের সাবেক সদস্যের বিরুদ্ধে সরকারি কৃষি জমি দখল করে পুকুর তৈরির অভিযোগ উঠেছে। এতে কৃষিকাজ ও গোচারণ নিয়ে বিপাকে পড়েছেন এলাকাবাসী। এ ঘটনায় অভিযুক্ত হুসেন আলীর বিরুদ্ধে স্থানীয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন তারা, আর তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। সুনামগঞ্জ থেকে কুলেন্দু শেখর দাসের প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। কয়েক বছর আগে সুনামগঞ্জের লালপুর এলাকায় প্রায় 2 একর 16 শতক কৃষি জমি জোরপূর্বক দখলে নিয়ে তাতে পুকুর খনন করে মাছ চাষ শুরু করেন প্রভাবশালী আওয়ামী লীগ নেতা ও জেলা পরিষদের সাবেক সদস্য হুসেন আলী। এতে গ্রামবাসী ধান মাড়াই ও গবাদি পশু চড়াতে না পেরে চরম দুর্ভোগে পড়েন। বিষয়টি তাকে অবহিত করা হলে আমলে নেননি হুসেন আলী।
পরে জমি উদ্ধারে জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন স্থানীয় বাসিন্দারা। এনে আমরা গুরু চড়াইতাম, বৈশাখ মাসে ধান লইতাম, কিন্তু লালপুরে জনাব হুসেন আলী সাহেব উনি আওয়ামী লীগের নেতা হিসেবে কিছুদিন পরে দেখা যায় কি জায়গাটা উনি খনন করে পুকুর বানাইছে। প্রথম পুকুর খুঁজে পরে কিছুদিন বাধা আছে, পরবর্তীতে 2-3 দিন বন্ধ থাকার পরে উনি কিভাবে কি লিজ আনছে না কি আনছে কিভাবে বাধা ছুড়াই আবার এটা পুকুরে রূপান্তরিত করছে। সরকারের কাছে আমাদের আবেদন, এই জায়গাটা আবার পুনরায় হাট জায়গাটা যেভাবে আমরা গরু বাছুর চড়াইতে পারি, হাউরের দানে জায়গাটা লই দিয়ে আমরা বাড়িতে নিতে পারি। তবে সরকারি কৃষি জমি দখল করে পুকুর খননের কথা স্বীকার করে সরকার চাইলে তা ফেরত দেবেন বলে জানান অভিযুক্ত আওয়ামী লীগ নেতা। পূর্বের থেকে আমি কইছি এটা সরকারি হাঁস, ওহনো কোনো হাঁস আমি কোনোদিন জোর না। আমার আগে যারা দখলে আছেন এর কাছ থেকে আমি হাঁস জায়গা কিনা লাগছি, সরকার আমার আবার বন্দোবস্ত দিয়ে আমি হেসারত দিয়ে আনতে রাজি। যদি সরকার মনে হয় না দিত না, আমি ছেড়ে দিত রাজি। সরকারি জমি দখল করে এলাকাবাসীর দুর্ভোগ সৃষ্টির অভিযোগের সত্যতা নিশ্চিত করেছেন জেলা প্রশাসকও। খাস জমি শ্রেণী পরিবর্তন করে মাছ চাষ করছে মর্মে আমরা একটা অভিযোগ পেয়েছি। এটি আমরা অভিযোগটি তদন্ত করে দেখব। তদন্ত করে যদি শ্রেণী পরিবর্তন করে মাছ চাষের বিষয়টি সত্যতা পাওয়া যায় তাহলে আমরা আইন অনুসারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করব। বিষয়টি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি। আফরিন পপি, মোহনা সংবাদ। লেভেল 3 কোচ হিসেবে আইসিসির স্বীকৃতি পেলেন বাংলাদেশের মোহাম্মদ আশরাফুল। 2012 সালে ইংল্যান্ডে ক্লাব ক্রিকেট খেলতে গিয়ে ইসিবির অধীনে লেভেল 2 কোর্স করেন তিনি। ইসিবির অধীনে ক্লাব ক্রিকেট খেলতে হলে এই কোর্স করাটা বাধ্যতামূলক। এদিকে আইসিসির প্যানেলভুক্ত হয়ে ইতিহাস গড়লেন পাকিস্তানের প্রথম নারী আম্পায়ার সালিমা ইমতিয়াজ। এই প্যানেলে অন্তর্ভুক্ত হওয়া প্রথম নারী আম্পায়ার তিনি। বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার ডেভেলপমেন্ট প্যানেলে যুক্ত হওয়ায় এখন থেকে আন্তর্জাতিক দ্বিপক্ষীয় সিরিজ ও আইসিসি ইভেন্টে ম্যাচ পরিচালনা করতে পারবেন 52 বছর বয়সী এই আম্পায়ার। দেশের মাটিতে নিউজিল্যান্ডের বিপক্ষে 2 ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে 16 সদস্যের দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা। 1 বছর পর দলে ফিরছেন ওয়াসাদা ফার্নান্দো। সবশেষ 2023 সালে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট খেলেছিলেন তিনি, আর ইনজুরির কারণে বাদ পড়েছেন কোসুন রজিথা ও নিশালা থারাকা। তবে স্কোয়াডে আছেন দিমুথ করুণারত্নে, দীনেশ চন্ডিমাল, কুশল মেন্ডিস, কামিন্দু মেন্ডিস, অ্যাঞ্জেলো ম্যাথিউস, বিশ্ব ফার্নান্দো, লাহিরু কুমারার মতো ক্রিকেটাররা। দলকে নেতৃত্ব দেবেন ধনঞ্জয় ডি সিলভা। আগামী 18 সেপ্টেম্বর গলে স্টেডিয়ামে শুরু হচ্ছে প্রথম টেস্ট। নাজমুল হোসেন শান্তর এই টেস্ট দলই বাংলাদেশের জন্য সেরা টেস্ট দল বললেন ভারতীয় ধারাভাষ্যকার হর্ষা ভোগলে। নিজের ইউটিউব চ্যানেলে এই ধারাভাষ্যকার বাংলাদেশকে সমীহ করলেও এই সিরিজে ফেভারিট মানছেন ভারতকেই। টেস্ট ক্রিকেটে বাংলাদেশের সফলতার গল্পটা খুব একটা বড় নয়। 24 বছর পরেও টাইগারদের টেস্ট পরিসংখ্যান যেন ভুলে যাওয়ার মতোই। 21 জয়ের বদলে হার, 105 ম্যাচে ড্র হয়েছে মোটে 18 ম্যাচ। India start overwhelming favorites, but I'd like to see a little bit of fight from Bangladesh. As I said, I haven't seen that in the past, and if they can provide that fight, it'll make for a good 2-test series. I genuinely believe this is the best test team I have seen from there for a very, very long time. There's a reason I say that. শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে জানিয়ে দেব শিরোনামগুলো আরো একবার। ট্রাফিক সংকট নিরসনের কার্যকর উপায় খুঁজতে সংশ্লিষ্টদের নির্দেশ প্রধান উপদেষ্টার। স্থানীয় দক্ষতায় সিগন্যালিং চালুর বিষয় খতিয়ে দেখার পরামর্শ। সমাজের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে পড়েছে দুর্নীতি, বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আওয়ামী লীগ আমলে বঞ্চিত কর্মকর্তাদের সুবিধা দিতে কমিটি। সব সংস্কার অন্তর্বর্তী সরকার করলে সংসদের কাজ কি, প্রশ্ন ফখরুলের। দ্রুত নির্বাচন দাবি, কল্যাণমুখী রাষ্ট্র চায় জামায়াত। এবং শাহজালাল বিমানবন্দরে যাত্রী সেবার মানোন্নয়ন, দ্রুততম সময়ে মিলছে লাগেজ, মানসম্মত সেবা নিশ্চিতের অঙ্গীকার কর্তৃপক্ষের। এই ছিল মোহনা সংবাদে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।